শীত পড়েছে জমিয়ে, একেবারে জেঁকে শীত পড়া যাকে বলে। এমন এক শীতের সন্ধ্যেতে গিন্নি আর আমি চা খাচ্ছিলাম। এমন সময় দরজায় শব্দ। উঠে গিয়ে দেখি আমার অভিন্ন হৃদয় বন্ধু উপস্থিত। কি হে, দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। এই তো এই তো আসছি। তোমার কি খবর বলো? গিন্নি ততক্ষণে এক কাপ চা এনেছে তার জন্য। এই নাও ঠাকুরপো, চা খাও। আজ মনে হয় অনেক দিন বাদে তোমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে যাবে। কি ঠিক ধরেছি তো? সত্যি বৌঠান, ঠিক বলেছ, অনেক দিন যাইনি। হ্যাঁ, কালী পুজোর পরদিন গেলাম, তারপর আর যাওয়াই হয়নি। শেষ যে গল্পটা শুনলাম, সেই ত্রিপুরার স্কন্ধ কাটার আতঙ্ক, সেটার রেশ কতদিন ছিল জানো? সে আর বলতে। জানো বৌঠান, কতদিন রাতে বাইরে বেরোলেই মনে হতো আমার পিছনে বুঝি কেউ দাঁড়িয়ে আছে। তার হাতে ধরা মুন্ডুটা, ফ্যাকাশে বর্ণের মুখের উপর সাদা চোখ, আর চোখের কোণ বেয়ে নেমে আসছে রক্ত। এই হয়েছে হয়েছে, থাক এবার। ভীতু বটে দুজনেই। তুমি বসো, আমি একটা চাদর নিয়ে আসি। এসবের উপর একটা চাদর লাগবেই, যা শীত বাইরে। থাক, আর আনতে যেতে হবে না। এই নাও, তোমার জন্য এখানে এনেই রেখেছি। বাহ বাহ, এই না হলে আমার গিন্নি। হ্যাঁ, এবার এগোও তো দেখি, দেরি করো না ফিরতে। আজ রাতে শুনবো কিন্তু পুরো গল্পটা। এলাম গিন্নি, চলো হে বন্ধু। হ্যাঁ, চলো চলো। দুগ্গা দুগ্গা। সন্ধে তখন, বাইরে কুয়াশার আস্তরণ চারিদিকে। চায়ের দোকান থেকে লোকজনের গল্পের আওয়াজ আসছে। সেখানে বেশ ভালোই ভিড়। ডেকার্স লেনে পৌঁছে দেখলাম ফুলকপির সিঙাড়া ভাজছে। গরম গরম ফুলকপির সিঙাড়া আসর জমে যাবে বটে, তাই কিনলাম আমরা। সঙ্গে প্রিয় সিগারেটের প্যাকেটটা নিতে ভুললাম না। আরে কাকামণি, আপনারা কতদিন বাদে এলেন? হ্যাঁ, সাথে করে শীতকালটাও নিয়ে এলাম, সেটাও বল। এই দেখ কি এনেছি। বাহ, ফুলকপি সিঙ্গারা নিয়ে এসেছেন, বেশ করেছেন। আমি শিগগিরই মুড়ি দিয়ে মেখে নিয়ে আসছি। বাবা বসে আছেন, আপনারা বৈঠকখানায় গিয়ে বসুন। ঘরটার ভেতর একটা টিমটিমে লণ্ঠন জ্বলছে। চারিদিক নিস্তব্ধ। জানালার বাইরে কালো আকাশ। আকাশে মিটমিট করে জ্বলছে অসংখ্য তারা। তার মাঝে চাঁদ দেখা গেল না। খোলা জানালা দিয়ে কি একটা ফুলের গন্ধ আসছে। জোনাকির দেখা মিলছে কখনো। ঝিঝি বাদেও কি একটা পোকা ডাকছে। সিগারেট ধরিয়ে ঠাকুরমশাই নড়ে চড়ে বসলেন। তবু তো আগের মতো শীত পড়ে না। আমরা তার সম্মুখে আরাম করে বসেছি। দেখছি তার ধোঁয়ার খেলা। কেমন সিগারেটের ধোঁয়া সারা ঘরের আঁধারে মিশে যাচ্ছে। একটু পর ফুলকপির সিঙাড়া আর মুড়ি এলো। তিনজনে খেতে খেতে গল্প করছিলাম। আচমকা ঠাকুরমশাই বলে উঠলেন, এমন এক শীতে পাহাড়ি এক অঞ্চলে আটকে গিয়েছিলাম, বুঝলে। সে আর কি বলবো, তবে আতঙ্কের পরিবেশে পড়ে সেই শীত আমার কেটে গেছিল। ঠাকুরমশাই, ঘটনাটা বলুন তাহলে। হ্যাঁ ঠাকুরমশাই, আপনার পাহাড়ি অঞ্চলে ঘটে যাওয়া বেশ কতগুলো ঘটনা কিন্তু আমাদের মনে শিহরণ জাগিয়ে দিয়েছে। তাহলে আজও যদি আপনার সেই অভিজ্ঞতার ঝুলি থেকে এমন এক ঘটনার কথা শুনতে পারি, বড় ভালো হয়। ঠাকুরমশাই আমাদের দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেন। তারপর কিছু না বলে তৃপ্ত ভঙ্গিতে চোখ বুজে কি যেন ভাবতে শুরু করলেন। ওদিকে আমাদের তিনজনের জন্য ততক্ষণে গরম ধোয়া ওঠা চায়ের কাপ এসে হাজির। চা মুখে নিতেই একটা স্বর্গীয় অনুভূতি হলো। চারিদিক আরো নীরব হয়ে উঠছে। শীতের ভাবটা বাড়ছে সেই সাথে। দূরে কোথাও যেন শেয়াল ডেকে গেল একবার। ঠাকুরমশাই আরেকটা সিগারেট ধরালেন। একটু শান্ত হয়ে বসলেন। ঝিঝিগুলো একটু থিতিয়ে গেছে যেন। সেই চিৎকার আছে
তবে খুব মৃদু। ঠাকুরমশাই বলা শুরু করলেন, আমরাও বোধ হয়ে শুরু করলাম শোনা। এই ঘটনার সময়কাল অনেক আগে। শক্তি সাধনার পথে আমার গুরু আর সাধন সঙ্গিনী দুই আমায় ছেড়ে গেছেন। তখন শক্তি কিছু লাভ করেছি বটে, কিন্তু একাকিত্ব গ্রাস করেছিল আমায়। কিছুই যেন ভালো লাগছিল না। এতটা তিক্ততা জীবনের উপর, এতটা অনীহা। এই সব ছেড়ে ফেলতে একদিন আনমনে বেরিয়ে পড়লাম। জীবন কোথায় নিয়ে যাবে জানি না, কেবল ছুটে চলার ইচ্ছে নিয়ে কাটা ঘুড়ি হয়ে ভাসিয়ে দিলাম নিজেকে। নদী আর জঙ্গল ছেড়ে জীবনটাকে একটু অন্যভাবে উপলব্ধি করার চেষ্টা। জানি না এই অতৃষ্ণা, এই তিক্ততা আদৌ আমার কাটবে কিনা, তবু চেষ্টা করতে দোষ কি। ঝুলি কাঁধে ফেলে উত্তরের অভিমুখে গমন করলাম। পাহাড়ের নীরবতা আর শান্তি যদি আমায় ঠিক করতে পারে তো। বক্সার গিয়ে যেদিন পৌঁছলাম সেদিন খুব বৃষ্টি ছিল। পাহাড়ের গায়ে বৃষ্টি দেখার এক দুর্লভ ভাগ্য আমার হলো। বড় বড় সেগুন গাছের চওড়া পাতায় বৃষ্টির জল লেগে যে শব্দের সৃষ্টি করত, তাকিয়ে দেখতাম পাহাড়ের কোনো এক বাঁকে দাঁড়িয়ে দূরে আকাশের সাথে হেলে থাকা পাহাড়ের চূড়া। একটু পরেই দারুণ বৃষ্টি শুরু হলো। আমি পাশেই এক ছাউনি দেখে ঢুকে পড়লাম। আশেপাশে কেউ নেই, বাড়িঘর চোখে পড়ে না। এদিকে গাছের ফাঁকে কালো হয়ে আসা আকাশটা দেখে মনে দুশ্চিন্তার ভাব জমা হতে লাগলো। সন্ধে হতে তো আর বেশি দেরি নেই, থাকবো কোথায়? বুনো ফুলের গন্ধ মাতিয়ে রেখেছে জায়গাটা। কখনো নীরবতা ভেঙে ছুটে আসা বাঁদরের চিৎকার আর লাফালাফি দেখার মতো। পাখির একটানা কিচিরমিচির করা, সব মিলিয়ে বেশ কাটছে। কিন্তু এদিকে বৃষ্টি থামবার কোনো উপক্রম নেই। আচমকা মনে হলো ঝড় উঠছে। সবকিছু কেমন ওলট পালট করে দেবার উপক্রম নিয়ে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি। পেতনির কালো চুল হয়ে যেন ছড়িয়ে আছে আকাশের কালো মেঘগুলো। সরু গাছেদের মাথা দোলানো দেখে ভয় আরো বেশি কাজ করে। আমি কাঠের বানানো এই ঘরটার আরো ভিতরে সিঁটিয়ে যেতে লাগলাম। আচমকা একটা শব্দ হলো। চমকে তাকিয়ে দেখি এদিকেই ছুটে আসছে একটা গরুর গাড়ি। গরুর গাড়িটা ঢুকিয়ে নিল ছাউনির ভিতরে। গরুগুলো ভিজে গেছে প্রায়। গাড়োয়ান নেমে আসার পর আরেকজন নামলেন। বেশ পরিপাটি সাজগোজ তার। আমার মুখোমুখি হতেই একটু হাসি দিয়ে বললেন, এখানে এসেই ঝড়ের নাগাল পেলাম, আর যাওয়াই যায় না। তো আপনি কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? এখানে এসে আটকে গেছেন বুঝি? আটকে গেছি মানে আমি গন্তব্যহীন। আপনার কথাটা ভালোই লাগলো শুনতে, গন্তব্যহীন। আচ্ছা, কোথায় উঠবেন? জানি না, দেখি সন্ধে নামার আগে কোথাও একটা। আমি প্রমথ দে, কাছেই আমার গ্রাম। আমার সাথে চলুন না, কোনো সমস্যা হবে না আশা করি। তার বাড়িতে পৌঁছতেই তার বাড়ির লোকের আপ্যায়ন শুরু হয়ে গেল। মানুষগুলোর এত ভালো ব্যবহার আমায় সত্যিই মুগ্ধ করলো। কথায় কথায় জানতে পারলাম আমায় যিনি নিয়ে এলেন সেই প্রমথবাবুর বাবা, মানে অখিলেশ দে, ছিলেন এই গ্রামের মোড়ল। তিনি মারা যাওয়ার পর প্রমথবাবু মোড়ল হয়ে গ্রামটাকে আগলে রেখেছেন। প্রমথবাবুরা 3 ভাই 2 বোন। 2 বোনের ওই গ্রামেই বিয়ে হয়েছে। 50 প্রমথবাবুর মেজ ভাই প্রশান্ত বয়সে তার থেকে কিছুটা ছোট। 2 বোন ছবি ও চিত্রার বয়স 40-42 মতো হবে। তবে ছোট
ভাই প্রভাত নাকি অনেকটাই ছোট সকলের থেকে। তখনও যদি জানতাম এই প্রভাতকে ঘিরেই যত ঘটনা। সন্ধে তখন। বাড়িটার দোতলা থেকে ভেসে আসছিল গানের রেওয়াজ। প্রমথবাবুর ছোট মেয়ে ময়না গান শিখছে। তার মিহি সুরের সাথে সন্ধ্যের অন্ধকার ভেজা পাহাড়ের দৃশ্য আমায় মুগ্ধ করে তুলেছিল। জল খাবার খেতে নিচে নেমে এলাম। পাহাড়ের একটা উঁচু অংশে তাদের বাড়ি। দোতলা বাড়ির সামনে বাগান, সেখানে টিমটিম করে আলো জ্বলছে। চোখে পড়ে রঙিন পাহাড়ি ফুলের বাহার। চারিদিকে ডেকে চলেছে ঝিঝি। আশেপাশে অসংখ্য কাঠের বাড়ি, সেগুলো থেকে দু একটা শব্দ আসছে। জল খাবার বেশ আয়োজন করেছে। খেয়ে দিয়ে বাগানে এলাম। কেমন একটা অদ্ভুত কিছু অনুভব করতে পারলাম। মনে হচ্ছিল আমি যদি ভুল না হই তবে এখানে কোনো কালো ছায়ার উপস্থিতি আছে। বাড়িটার ভেতরে ঢোকার সময় অনুভূতিটা টের পাইনি, কিন্তু এখন সেটা বুঝতে পারছি যেন ক্রমশ। ভাবলাম জিজ্ঞাসা করব প্রমথবাবুকে, কিন্তু ওনার বৈঠকখানায় লোক আসতে শুরু হলো। আমাকেও সেখানে থাকতে হলো। এইসবের জন্য আর বলা হলো না। আমিও রাত হতেই ঘুমিয়ে গেলাম। অনেক ক্লান্ত লাগছে, শরীর আর নিচ্ছে না। জানলা খোলা রেখেই ঘুমোলাম। যতক্ষণ না ঘুমিয়ে পড়ি ততক্ষণ অবধি জানলার বাইরে চাঁদের আলো মাখা পাহাড়ের রূপ দেখতে ভালোই লাগছিল। জানলার পর্দা ভাসিয়ে নিয়ে আসা শীতল বাতাসে শরীরটা ক্রমশ শ্রান্ত করে দিচ্ছিল বটে। এইভাবেই কখন যেন ঘুমিয়ে গেলাম, কিছুই খেয়াল নেই। আচমকা ঘুমটা ভেঙে গেল কিছু বিড়বিড় করে কথা বলা শুনে। ঘুম ভেঙে দেখি ঘরের লণ্ঠন তেল ফুরিয়ে যাওয়ার জন্য নিভে গিয়েছে। জানলার বাইরেও অদ্ভুত একটা আঁধার। কত রাত কে জানে। ঘরটা বড্ড শীতল এখন। ফিসফিস করে বলা কথাগুলো আবার শুনতে পেলাম। কে আমার ঘরের বাইরে বোঝা মুশকিল। কণ্ঠটা শুনে বুঝতে পারছি না, আর আসছে খুব মৃদু। তবে একটা কথা বেশ স্পষ্টভাবে কানে এসে পৌঁছলো। আমি আমি কিভাবে তার ক্ষতি করব? আমি কিভাবে তার ক্ষতি করব? ঘুমটা ভেঙে যাবে বই কি এমন কিছু শুনলে। উঠে সন্তর্পণে দরজা খুললাম। বাইরে বারান্দায় টিমটিম করে লণ্ঠন জ্বলছে। কুয়াশার উপর এসে পড়েছে জ্যোৎস্না। দেখলাম আমার সম্মুখেই একটি যুবক হাঁটাহাঁটি করছে। বয়স বড় জোর 35 হবে। এলোমেলো গায়ের পোশাক, চুল উস্কো খুস্কো, গাত্রবর্ণ ফর্সা, বেশ লম্বা আর ছিমছাম। সামনের বড় পাহাড়টা থেকে বন্যজন্তুর বিভিন্ন আওয়াজ আসতে থাকলো। চারিদিক প্রবল শুনশান। তার মাঝে তার কথাগুলো আমার কানে এসে বাজতে লাগলো স্পষ্টভাবে। আমি কিভাবে তার ক্ষতি করব? মনে মনে ভাবলাম, উনি কে? আমি তো কখনো দেখিনি তাকে এই বাড়িতে। আমি ডেকে উঠলাম, আপনি কে? কোনো সমস্যা হয়েছে কি? অমনি সে ঘুরে তাকালো। মুখে লম্বা দাড়ির জঙ্গল সৃষ্টি হয়েছে, তেমনি মাথার এলোমেলো লম্বা চুল। আমার দিকে একবার ভীত চোখে তাকালো, তারপর ফের যেন কাকে কল্পনা করে বলে যেতে লাগলো, কাকে শেষ করব আমি? আমি কাকে শেষ করব? বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর অমনি আমার পিছনেই একজনকে অনুভব করলাম। পিছন ফেরার আগেই দেখলাম
হন্তদন্ত হয়ে ছুটে আসছেন প্রমথবাবু। এসেই তাকে ধরলেন। এই 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 তুই এত রাতে বেরিয়ে এলি যে? এখানে কি করছিস? তোর একটু কি দুশ্চিন্তা হয় না রে? এতগুলো লোক তোর জন্য ভুগছেন আর তুই কিনা। বলেই আমার সামনেই তাকে হিড় হিড় করে টেনে নিতে থাকলেন। অন্যদিকে সেই যুবক বলে যেতেই থাকলো চিৎকার করতে করতে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমি ওকে শেষ করবো আগে। শেষ না করলে আমায় যে ভালো থাকতে দেবে না। না, 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 আমায় ছেড়ে দে। তাকে পিছনের একটা ঘরে নিয়ে যেতে থাকলেন প্রমথবাবু। তার কণ্ঠটা খুব মৃদুভাবে তবুও এখানে আসতে লাগলো। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি শেষ করে দেব, শেষ করে দেব। তারপর দড়াম করে একটা দরজা লাগানোর শব্দ। ঘরে যদি না থাকিস তবে কিন্তু মোটা শিকল এনে তোকে আমি আটকে রাখবো। কোথাও যেতে পারবি না, কারোর মুখও দেখতে পারবি না, খালি ঘরেই আটকে পড়ে থাকতে হবে তোকে। ভেতরটা চুপচাপ শান্ত মনে হলো এবার। পাহাড়ের বন জঙ্গল থেকে কেমন রিন রিন শব্দটা হয়ে চলেছে। একটু পরেই আমার সামনে এলেন প্রমথবাবু। ঠাকুরমশাই, আমি দুঃখিত ঠাকুরমশাই, আপনি এসবের জন্য কিছু মনে করবেন না দয়া করে। না না, কিন্তু সে কে? দেখে তো মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। আসলে ওই আমার ছোট ভাই প্রভাত। আপনার ভাই? তার এমন অবস্থা কেন? প্রমথবাবু দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। সেটা বুঝতে পারলে তো ভালোই হতো ঠাকুরমশাই। অনেক চেষ্টা করেও তো কিছুই বুঝতে পারছি না। আসলে যখন তার স্ত্রী কনকলতা মারা গেলে, সে আজ প্রায় মাস 6 আগের কথা। আর তারপর 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 এমনটা হলো। স্ত্রীর মৃত্যুর কয়েকদিন পর থেকে এমন শুরু হলো। প্রথম কদিন ঘরের ভেতরে থাকতে পারতো না। ঘরে ঢুকলেই নাকি ওর মনে হতো ঘরে কেউ দাঁড়িয়ে আছে। ওর ঘরে নাকি সে কাউকে দেখতে পেত। খুব ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে কেউ, লম্বা এলো চুল, অর্ধেক পুড়ে যাওয়া, ঠিক যেন তার মুখ আর সারা শরীর পুড়ে যাওয়া বাজেভাবে। পরনে সাদা কাপড়টা একইভাবে পুড়ে ফাঁকা হয়ে যাওয়া। তারপর দিনকে দিন আরও খারাপ হতে থাকলো। আর এখন বাইরে বেরোতে ভারী ভয় পায়, খুব ভয়। আচ্ছা প্রমথবাবু, তার স্ত্রী কনকলতার মৃত্যুর কারণ কি ছিল? আগে ঠাকুরমশাই, একদিন রাতে কনকের জ্বর এসেছিল। জ্বর 7 দিন ধরে ছিল। অনেক চিকিৎসা করা হচ্ছিল। ঘরের বাইরে আসেনি তেমন কদিন কনকলতা। 7 দিনের দিন মারা গেল। সকালে উঠে দেখি ভাই বসে আছে উদাস চোখে, চোখের নিচে কালো দাগ। জিজ্ঞেস করতেই কাঁদতে কাঁদতে বলে উঠল, কনক আর নেই দাদা, কনক আর নেই। ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কনক আর নেই দাদা, কনক আর নেই। আচ্ছা, এমন বিকট কোনো চেহারা প্রভাত প্রায়ই দেখতে পাওয়ার কারণ কি বলে মনে হয় আপনার? প্রমথবাবু উঠে দাঁড়ালেন। সোজা হয়ে বুকে দুটো হাত ভাঁজ করে রেখে বললেন, আসলে ভাই তার স্ত্রীর দাহ কার্যের সময় শ্মশানে ছিল। আচমকা বৃষ্টির কারণে মাঝখানে হঠাৎ সব কিছু পণ্ড হয়ে যায়। রাত তখন 12টা হবে। শ্মশানের চাতালে সবাই আটকে ছিল। সাথে শুধু দুটো লণ্ঠন ছিল, তাও সেগুলো তখন খুব মৃদু জ্বলছিল। জায়গাটা কেমন নীরব হয়ে উঠেছিল। একে পাহাড়ের পাথুরে অঞ্চল বলে লোকালয় কম ওখানে, তার উপর বৃষ্টি। চারিদিকে বৃষ্টির মাঝে মাঝে কেমন সব শব্দ হতে লাগলো। বারবার যেন মনে হচ্ছিল কেউ কেউ পাশ দিয়ে ছুটে যাচ্ছে। কখনো বা মনে হচ্ছে পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে আর তার নিঃশ্বাস অনুভব করা যাচ্ছে। কখনো মনে হচ্ছে গাছের ডালে কেউ যেন বসে আছে, কেউ বা গাছে ঝুলছে। ঠাকুরমশাই, এমন করেই রাত বাড়তে লাগলো। এদিকে বৃষ্টি কমছে না। পাহাড়ের নীরবতার আর আঁধার অনেক ভয়ঙ্কর।
চারদিক থেকে যে কত রকমের উদ্ভূত শব্দ আসতে লাগলো তার বলার ভাষা নেই ঠাকুর মশাই। তারপর বৃষ্টি কমলো কয়েক ঘন্টা পর, দাহ কার্য শুরু হলো আবার। আমরা সকলে মিলে সেই স্থানে ফিরে এলাম। ওরা শেষ না হলে তো রেখে যাওয়া যায় না। রাত তখন 3টে। এদিকে জল আটকে আছে রাস্তায়, পাহাড়ের খাদ বেয়ে ঝর্ণার সৃষ্টি হয়েছে, অন্ধকার বন জঙ্গল বাতাসে কেঁপে উঠছে, শব্দের সৃষ্টি করছে, আকাশে কখনো মেঘ গর্জন করছে আর তার সাথে বাজও পড়ছে। তখনই ভাই একবার কনকের সেই রূপটা দেখেছিল। আধারের স্বল্প লণ্ঠনের আলোয় তার সেই ভয়ঙ্কর রূপটা বলার মতো নয় ঠাকুর মশাই। পুড়ে পুড়ে যাওয়া শরীরটা, মাথার লম্বা ঝুলে থাকা কেশও সেইভাবে পুড়ে যাওয়া অর্ধেক। এদিকে একটা চোখ পুড়েছে, কিন্তু আরেকটা আছে, একটা হাত পুড়ে মাটিতে পড়ে আছে। আপনি বুঝতে পারছেন ঠাকুর মশাই ব্যাপারটা কতটা ভয়াবহ। পুড়তে পুড়তে কিন্তু মরা একবার বসে পড়ে, অর্থাৎ উঠতে থাকলে সব কিছু টান পড়ে এমনটা হয় আর কি। আর তখন সবে বসতে যাচ্ছিল, চারিদিকে মাংস পোড়া আর পোড়া জিনিস, জল দিয়ে ভেজা গন্ধটা বিকটভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে ভাবুন একবার, ভাবুন কেমন ভয়ঙ্কর লাগতে পারে সেই দৃশ্যটা ঠাকুর মশাই। ও, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আমার মনে হয় সেই দৃশ্য আমার ভাই নিতে পারেনি, আর তাই এখনো সেই দৃশ্যটা হয়তো প্রত্যেকবার নিজের সামনে দেখতে পাচ্ছে। অর্থাৎ প্রমথবাবু, আপনি বলতে চাইছেন যে সবটাই ভয়ের অন্ধকার থেকে? আমার কিন্তু তেমনটাই লাগছে ঠাকুর মশাই। আমি কিন্তু এই বাড়িতে আসার পরে এই অদ্ভুত কিছু উপলব্ধি করতে পারছিলাম, শুধু আপনাকে বলা হয়নি। অনেক ক্লান্ত ছিলাম বলে আর এই নিয়ে কথা বলিনি। আপনি এসব জানেন নাকি? হ্যাঁ, ওই একটু আর কি। তবে তবে দেখুন না, আমার ভাইকে যদি কিছু করতে পারেন তো। মা হারা হবার পর থেকে বাবাকেও এমন হতে দেখলে প্রভাতী আর দেবদূত একেবারে ভেঙে পড়বে। এরা কি ওনার ছেলে মেয়ে? হ্যাঁ ঠাকুর মশাই, তখন দেখলেন তো, দেবদূত বছর 10-এর আর প্রভাতী ওই 7-এর হবে। দুজনের কি অবস্থা হবে বলুন তো একবার। আমরা তো চেয়েছিলাম ওদের দেখাশোনার জন্য ভাইকে আরেকবার বিয়ে দিতে, কিন্তু দেখুন সব কেমন উল্টে পাল্টে গেল। আমি ঘরে এলাম। রাত এখনো অনেকটা বাকি। চোখ বুঝলাম আর একটু ঘুমোনো যাবে। অমনি আমার চোখের সামনে ভেসে উঠল লণ্ঠনের আলোয় সেই ভয়ঙ্কর রূপটা। পুড়ে পুড়ে যাওয়া শরীরটা, মাথার লম্বা ঝুলে থাকা কেশও সেইভাবেই পুড়ে যাওয়া অর্ধেক। এদিকে একটা চোখ পুড়েছে, কিন্তু আর একটা চোখ অক্ষত আছে। একটা হাত পুড়ে গিয়ে মাটিতে পড়ে আছে। বৃষ্টি থেমে যাওয়ার পর ভিজে গেছে সেই শরীরটা। কেমন করে জলের রেখা বয়ে গেছে সেই পুড়ে যাওয়া জায়গাগুলো ঘিরে। কি বিকট একটা রূপ দিয়েছে সেইভাবে। চারিদিকে কেমন একটা মাংস পোড়া আর পোড়া জিনিস জল দিয়ে ভেজা গন্ধটা বিকটভাবে ছড়িয়ে পড়ছে। আলতো করে বসা কোনো মেয়ে মানুষ যেন অর্ধেক পুড়ে আছে এইভাবে। পিছনে গভীর অন্ধকার, পাহাড়ের ঝোপঝাড় থেকে ছিঝি ডাকছে। মেয়েটা ওই অবস্থায় আমাকে হাত বাড়িয়ে ডাকছে, কিছু যেন বলতে চাইছে। ঘুমটা ভেঙে গেল ভোরের আগেই। উঠে পায়চারি করছিলাম বাগানে। পরপর বাড়িটা জেগে উঠল। তারপর, আচ্ছা, প্রভাতের কি সবটাই কল্পনা, নাকি সত্যিই কিছু আছে এর পেছনে? একটু সময় নিয়ে দেখতে হবে সবটা। চা খেতে বসেই প্রমথবাবু বাড়ির লোকদের বলে উঠলেন, ঠাকুর মশাই কদিন থেকে যাবেন এখানে। উনি আমাদের বাড়ির সমস্যাটা দেখবেন, সমাধান করেই যাবেন। বাড়ির লোক অনেক খুশি হলেন এতে। চলুন একটু ঘুরে আসা যাক ঠাকুর মশাই। প্রমথবাবুর সাথে গ্রামের দিকে ঘুরতে গেলাম। উত্তরের দিকটা পাহাড়ের আরো বেশি নীরবতা। সেদিকে কোনো জনবসতি প্রায় নেই। একটা ঝর্ণা পথে
তার ধারে পাথরের উপরে বসলাম। চারিদিকে অগণিত পাখির ডাক, ঝর্ণার জলের শব্দ। শীতল জলে পা ভিজিয়ে কি শান্তি না লাগে। স্বচ্ছ জলের ভিতর মাছের আনাগোনা স্পষ্টভাবে চোখে পড়ে। দলছুট একটা হরিণ ছুটে চলেছে সামনের ঝোপঝাড় দিয়ে। এইসব দেখতে দেখতে ক্ষণিকের জন্য মনটা কোথায় যেন চলে যায়। জাগতিক চিন্তার ঊর্ধ্বে একটা মুহূর্ত কাটানো। সেদিনই সন্ধেবেলা বৈঠকখানায় লোকজন বেশ ভরপুর। আমার গল্প করতে আর ভালো লাগছিল না বলে বাইরে এলাম। বাগানের দিকে পা বাড়ালাম। আচমকা কি একটা গন্ধে আমার বড় অদ্ভুত লাগলো। কেমন একটা গন্ধ, কখনো সেটা ভালো লাগছে, আবার কখনো বিকট। সুগন্ধ খুব বেশি হলে যেমন বিকট লাগে, মাথা ঝিমঝিম করে, ঠিক তেমনটি যেন একেবারে মাথায় গিয়ে উঠছে তার গন্ধের তেজ। আমি চারিদিকে তাকালাম, কোথায়? তেমন তো কিছু নেই কোনো দিকে। এখানে খুব কম আলো আসছে, চারিদিকে জোনাকি আছে। পাহাড়ের অন্ধকার গ্রাস করেছে সর্বত্র। এ কি আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ও, আপনি? হ্যাঁ, চমকে উঠলেন মনে হলো। হ্যাঁ, ওই আর কি, এই একটু বাগানে ঘুরছিলাম। আসলে খুব আনমনা ছিলাম কি না। ও বাহ, চলুন, একটু দরকার আছে। আচ্ছা প্রমথবাবু, এখানে একটা গন্ধ পাচ্ছেন? ও বাহ, এই গন্ধটা, এটা একটা পাহাড়ি ফুলের গন্ধ। ফুলটার নাম রক্ত সবরী। ফুল? হ্যাঁ, এটা পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে এনেছিল প্রভাতের স্ত্রী কনকলতা। নাকি ছোটবেলায় ওর মায়ের কাছে এই ফুলের কথা খুব শুনেছিল। খুব বিরল প্রজাতির নাকি ফুল, কিন্তু ওই পাহাড়ের ঝোপের অন্যান্য গাছেও এই ফুল ফুটেছিল। ও স্থানীয় পাহাড়ি একজনের থেকে খুব করে অনুরোধ করেই ফুল গাছের চারা নিয়ে এসেছিল। এই ফুলের নাম যে রক্ত সবরী সেটাও আমরা জানতাম না। কনকলতার কাছে এর নাম প্রথম শুনি। ফিরে এসে আমাদের বাগানে নিজে হাতেই ও ফুল গাছ লাগিয়েছে। কিন্তু ওই দেখে যেতে পারল না। পারলো না মানে? তারপর তো মারা গেল। ফুল ফুটলো তার কদিন পর। গাছটাও অনেক বড় হয়েছে, এখন অনেক ফুল ফোটে। কেমন অদ্ভুত! ফুলটার মাঝের অংশটা দেখে মনে হবে যেন রক্ত, এমনই সেটা লাল আর তুলতুলে। আর ফুটবে রাতে, এমন ভীষণ গন্ধ, সেটা একদম মাথায় এসে লাগে। রাতের ফুলেরা একটু বেশি গন্ধ নিয়ে ফোটে। গাছটা কোথায়? দেখতে ইচ্ছে করছে, এত অদ্ভুত যে। উনি আমায় নিয়ে এগিয়ে যেতে লাগলেন, আমি তার পিছন পিছন চলছি। গন্ধটা আরো নাকে বেশি করে এসে ধাক্কা দিচ্ছে। সন্ধ্যের শীতল এই মুহূর্তকে যেন আরো জাগিয়ে তুলছে। আচমকা মনে হলো আধারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারের সাথে ঘন কালো তার পরনের পোশাক, তবে আধারে তার চোখ দুটো স্পষ্ট, খুব সাদা দুটো চোখ যেন। তার দৃষ্টি উপলব্ধি করা যায়। আচমকা একটা পাথরের উপরে হোঁচট খেলাম। সামনে থেকে ছুটে এলেন প্রমথবাবু। এই সাবধানে সাবধানে, ব্যথা পেলেন নাকি? না, ঠিক আছি বলেই আবার সামনের দিকে তাকালাম। না, এখন তো কেউ আছে বলে মনে হচ্ছে না। একটা সময় সেখানে এসে পৌঁছলাম। এই তো দেখুন ঠাকুরমশাই, এই ফুলটা। গাছটা আমাদের চাইতে বড় হয়েছে, তবে নিচে ফুটে আছে একটা ফুল। চাঁদের আলো এসে পড়েছে ফুলের উপর। হলদে রঙের কতগুলো ছোট ছোট পাপড়ি, আর মাঝের বীজের জায়গাটা সত্যিই রক্তের মতো লাল, যেন তাজা রক্ত লেগে আছে। গন্ধটা নাকে খুব উগ্রভাবে লাগছে। চলুন ফেরা যাক বাড়ির দিকে। এরবার পথে দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ হাঁটছিলাম। একটা সময়
আমি প্রশ্ন করলাম, প্রমথবাবু, কাল তো গন্ধটা আমার নাকে আসেনি কেন? এই ফুলটা একদিন পর পর পাবড়ি মেলে। আপনাকে তখন কথাটা বলা হয়নি। বললাম না, অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে এই ফুলে। সত্যি ভারী অদ্ভুত, অবাক লাগারই কথা। ঘরে আমার পুঁথিপত্র একটু ঘেঁটে দেখছিলাম, এমন সময় দেখি সামনে এসে দাঁড়িয়েছে এলোমেলোভাবে সেই প্রভাত। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? এবার সে যেন নিজের মধ্যে ফিরল। লণ্ঠনের মৃদু আলোয় তার মুখের দিকে তাকালাম। এবার তার মুখের ভঙ্গিমা কেমন যেন বদলে গেছে। চোখের মণি দুটো ওপরে তুলে মুখ বেঁকিয়ে বিশ্রীভাবে 2 হাত সামনের দিকে এগিয়ে এনে গড়গড় একটা শব্দ করতে লাগলো। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। আমি ছিটকে পিছিয়ে এলাম। সে কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে আসছে। এবার আরো বিকট লাগছে তাকে দেখতে, ভয়ঙ্কর আর অদ্ভুত। তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোর ক্ষতি করে দেব। চলে যা, চলে যা। আমি তোমায় সাহায্য করতে এসেছি, আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তোর ক্ষতি করে ফেলবো। চলে যা, চলে যা, চলে যা। আমি আরো পিছিয়ে এলাম। তার দুটো হাতের আকৃতি বড় অদ্ভুত, আমায় পেলে যেন খপ করে ধরে যা ইচ্ছে করতে পারে। তুই চলে যা, তুই। তার শেষের এই চিৎকার করার পর দেখি তার পিছনে থাকা প্রমথবাবু তাকে খপ করে ধরে ফেলেছেন, আর তাই সে এইভাবে চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, আজ থেকে ওকে শিকল দিয়ে আটকে রাখবো, আপনাকে আর যাতে কোনো রকম বিরক্ত করতে না পারে। বাড়ির আরো অনেকেই এলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই মিলে ধরে হ্যাচর প্যাচর করে টেনে ওকে নিয়ে যেতে লাগলো, আর সে চিৎকার করেই যেতে লাগলো। আমি তোকে শেষ করে দেবো, আমি তোর ক্ষতি করে দেবো, আমার ছেড়ে দে, আমি তোর ক্ষতি করে দেবো। আমি তখনও অবধি বুঝতে পারছি না প্রভাত কি কারণে কিংবা কার জন্য এমন করছে। এরা কি আমায় কোনো তথ্য গোপন করছে? আচ্ছা, সেই কনকলতা কি কোনো বাজে মহিলা ছিল, কিংবা তার সঙ্গে কি কোনো বাজে কিছু ঘটেছিল? সে কি মৃত্যুর পর এই বাড়ির মোহ ত্যাগ করতে পারেনি আর তাই আটকে থাকতে চাইছে এদের সাথে? কিংবা অন্য কোনো অভিসন্ধি? নাকি সত্যিই পাগল হয়েছে প্রভাত? প্রভাত ঘুমিয়ে পড়ার পর আমি তার ঘরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। ঘরটা আঁধার করে রাখা আছে, কোনো আলো দেওয়া হয়নি। আগুন রাখলে কখন কি করে বসে তার ঠিক নেই। প্রমথবাবু আমায় নিয়ে গেলেন সেদিকে। আসুন, নিয়ে যাচ্ছি। তার ঘরের সামনে একটা জানলা আছে, লোহার শিক দেওয়া, সেটা খোলা রাখা হয়। আর তার সামনে, অর্থাৎ কিঞ্চিত দূরে, যাতে জানলা দিয়ে হাত বাড়ালে ছুঁতে না পারে এমন দূরত্বে রাখা হয় লণ্ঠন। তার যেটুকু আলো ঢোকে তার ঘরে, সেটাই তার ঘরের একমাত্র আলো। একজন কাজের লোককে বলা হলো লণ্ঠন নিয়ে যাওয়ার জন্য। চারিদিক বেশ শুনশান। পাহাড়ের খাদ থেকে ভেসে আসছে বিভিন্ন রকমের শব্দ তরঙ্গ। কোথায় একটা জলস্রোত আছে, তার শব্দটা এখন বেশ স্পষ্ট। দক্ষিণা বাতাস বারান্দা অব্দি খেলে গিয়ে শীতল করে দিচ্ছে আরো আমাদের। সাথে নিয়ে আসছে বুনো ফুলের গন্ধ। অন্ধকারে মিটমিট করে জ্বলছে জোনাকি। সেই আঁধারেই কেউ যেন দাঁড়িয়ে দেখে বাড়িটার দিকে, দাঁড়িয়েই থাকে। তার চোখে লালসা, হিংসে আর মাতালের মতো হাসি। সেই হাসির সুর কাঁপিয়ে দেয় অন্ধকারকে। সে দাঁড়িয়ে থাকে, কখনো দিক ভ্রান্ত করার জন্য
আধারে নাকি সুরে কেঁদে ওঠে। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তার এই সুর, সাথে নিয়ে বেড়ায় কিছু দুর্গন্ধ, পচা গলা মাংসের মতো দুর্গন্ধ। ঘরে এসে ঢুকলাম। খুব কম আলো আসছে জানলা ভেদ করে। কাজের লোকটা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে দূরে, তার আলোতেও কিছুটা আলোকিত হয়েছে ঘরটা। শিকল দিয়ে বেঁধে দেওয়া আছে প্রভাতের পা। ও বিছানায় হেলান দিয়ে মেঝেতে বসে আছে মাথা নিচু করে। প্রমথবাবু ওর মাথাটা তুললেন। ঘুমোচ্ছে ভাই। আমি গিয়ে বসলাম ওখানে, হাতের তালুতে রাখা ধুলোয় মন্ত্র পড়তে থাকলাম। খুব ভিড় করে পড়তে থাকলেও কিন্তু শীতের রাতের নিস্তব্ধতার কারণে এটা একটু জোরে শোনাচ্ছে। ফট করে চোখ খুলল প্রভাত। ওর চোখের দৃষ্টি বেশ রাগী, আমার দিকে তাকিয়ে আছে কটমট করে। ও উঠতে চাইছে, উঠে পড়ল একটা সময়, আমার দিকে এগোচ্ছে। তার আগেই খুব তাড়াতাড়ি করে তার চারিদিকে সেই ধুলোর গণ্ডি করে ফেললাম। তার শিকল যত দূর যাবে তত দূর। ও বিছানায় ধপাস করে পড়ে গেল। চলুন প্রমথবাবু, আপনার ভাই বিশ্রাম করুক। দোতলার বারান্দায় এসে বসেছি। চারিদিকে আঁধার, খুব মৃদু আলো নিয়ে দাঁড়িয়ে আছে লণ্ঠন। এটা পিছন বারান্দা, এর সাথেই কিঞ্চিত দূরত্বে পাহাড়ের গভীর খাদ। কত শব্দ ভেসে আসছে ওদিক থেকে, একটা চাপা শব্দ অনবরত হয়ে যেতে থাকে। ঠাকুর মশাই, গ্রামে একটা লোকের খুব বিপদ হয়েছে, আপনি একটু চলুন না। তাকিয়ে দেখি প্রমথবাবু। সারা বাড়ি তখন ঘুমিয়ে, উনি দাঁড়িয়ে আছেন দরজায়। কোথায়, কার বাড়িতে? আপনি আসুন দয়া করে, খুব বিপদ, খবর দিয়ে গেল। চলুন। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম তার সাথে। উনি সামনে আর আমি পিছনে। বাড়ির লোকগুলো ঘুমে অচেতন। সারা বাড়িতে জ্বলতে থাকা আলোগুলো একটু মিয়ে এসেছে। দূর থেকে কখনো কুকুরের সতর্ক ডাক হয়ে চলে, কখনো একটা পাখি রাত জেগে ডেকে চলে আপন খেয়ালে। চারিদিক খুব নিঃশব্দ বলে আমাদের পায়ের শব্দ কাঠের সিঁড়িতে হতে হতে এক অদ্ভুত সুরের সৃষ্টি করছে যেন। ঠক 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 ঠক, ঠক 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 ঠক। বাড়ির ভিতরে খাঁচায় দুটো টিয়া আছে, সেগুলো আচমকা কেন যেন ট্যাঁ ট্যাঁ করে ডেকে যেতে লাগলো। সেই তীক্ষ্ণ স্বর খুব কানে লাগছে। বসার ঘর পেরিয়ে সিংহদুয়ার, ওটা দেখছি এত রাতে খোলাই আছে। বাইরে অন্ধকার চোখে পড়ে। আসুন, ভয় লাগছে না তো? না, কিসের ভয়? বাইরে আসতেই আমার কিসের একটা অনুভূতি হলো, কিন্তু বুঝতে পারলাম না ঠিক কিসের অনুভূতি এটা। উনি আমার চাইতে 10 হাত আগে কেবল হেঁটেই যাচ্ছেন। এদিকে বাগান পেরিয়ে যাচ্ছি, ক্রমশ আধার সামনে। পাহাড়ের জঙ্গলের নিচে চাঁদের আলো আর কতটুকু পড়বে, হাত ইত্যাদি আছে। আলো ছাড়া সেদিকে যাব কিভাবে? উনি এগিয়েই যাচ্ছেন, আমি তার পিছনে। আলো নিলে ভালো হতো না? আসুন, হাতে সময় কম, এখন লণ্ঠন আনতে গেলেও যে দেরি হয়ে যাবে। খুব কাছেই কোথাও একটা কুকুর ডেকে গেল। শান্ত আধারে সেটা ফিরতে লাগলো পাহাড়ের চারিদিকে। আরো একটা কুকুর এবার তার সাথে ডেকে উঠল। উনি এগোচ্ছেন, বড় সরু একটা পথ। আমি কোনো মতে খুব সতর্কভাবে চোখ রেখে চলছি। নিচে রাক্ষসীর মতো মুখগহ্বর নিয়ে দাঁড়িয়ে আছে গভীর খাদ। অন্ধকার আর কুয়াশার ডেলা নিয়ে দাঁড়িয়ে বনরাজি তার উপর এক রহস্য সৃষ্টি করে রেখেছে। একবার পা ফসকে পড়ে গেলে কোথায় যে যাব তার কোনো ঠিক নেই।
সেদিক থেকেই রিন রিন শব্দটা হয়ে চলেছে। এই সব সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমার চারিদিক আর দেখা হচ্ছে না। নীরবতার মাঝে শুধু তার চলার শব্দ পাচ্ছি, আর আমিও তার সাথে এগিয়ে চলেছি। দূরে কয়েকটা বাড়ি থেকে খুব মৃদু আলো চোখে পড়ছে বই কি, ছোট ঝোপঝাড় কখনো গায়ে লেগে শব্দ হচ্ছে। আরো দূর থেকে সমবেত একদল শেয়াল ডেকে উঠল। ঠিক তখনই মাথার উপর কোথায় যেন একটা পেঁচা ডেকে উঠল খুব বাজেভাবে। আচ্ছা, আপনাকে খবর কে দিতে এলো? উত্তর পাচ্ছি না, তবে আমি তার উত্তরের প্রতীক্ষা না করেই ফের প্রশ্ন করে উঠলাম, কোনো অশরীরী ব্যাপার কি? কোনো উত্তর নেই। আমি এবার অবাক হয়ে সামনে তাকালাম। আমার গা বেয়ে শীতল একটা রক্তস্রোত বয়ে গেল। সামনে আধার বাদে আর কিচ্ছু নেই। গাছের পাতায় জোছনা লেগে সাদা বর্ণ দিয়েছে। খাদের নিচে একটা কি শব্দ হলো ভারী অদ্ভুত ভাবে, ঠিক যেন একটা চাপা কান্না। খুব সতর্কভাবে ডেকে উঠল পেঁচাটা আবার। আধারে কতগুলো জোনাকি মিটমিট করছে। ডাকলাম তবু, প্রমথবাবু, প্রমথবাবু। নীরবতার মাঝে খুব জোরে সেই শব্দটা ধাক্কা খেতে লাগলো পাহাড়ের গায়ে। প্রমথবাবু, প্রমথবাবু। একবার বললেও সেটা কয়েকবার হয়ে ফিরতে থাকলো পাহাড়ে পাহাড়ে। আমার চারদিকে আধার ভেদ করে ডাকটা ফিরতে লাগলো রহস্যজনকভাবে, প্রমথবাবু, প্রমথবাবু। ঠিক তখনই কাঁধে একটা হাত। আমি যেন দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। আমার শক্ত কঠিন মনটা একটু হলেও যেন দুর্বল হয়ে গেল। এত কিছু শিক্ষা থাকার পরেও অশরীরী নিয়ে একটা চাপা ভীত ব্যাপার যেন আমার চারিদিকে ছেয়ে গেল। আপনি এখানে? প্রমথবাবুর কণ্ঠ যে। ঘুরে তাকালাম সচকিতে। আপনি আপনি আমার পিছনে কখন এলেন? আমি তো এই মাত্রই এখানে এলাম। এতক্ষণ ছিলেন না? না, আসলে আমার কাজের লোক আপনাকে বাইরে বেরিয়ে যেতে দেখেছিল। সে আপনাকে বারবার বারান্দা থেকে ডেকেছিল, কিন্তু আপনি নাকি শুনতেই পাননি, এমনভাবে যাচ্ছিলেন। একা এত রাতে বেরোচ্ছেন এইভাবে, এটা দেখেই সে দৌড়ে আমার কাছে যায়। আপনার ঘরে গিয়ে দেখলাম সত্যি আপনি ঘরে নেই। আমার মনে হলো আপনি কোথাও গেলে বা কিছু করলে তো আমায় বলতেন। আমি চারিদিকে খুঁজে অবশেষে এই রাস্তা দিয়ে এলাম। আমি বুঝতেই পারছিলাম না কোন দিকে গেলেন। আপনি দেখছি আমার নাম ধরে ডাকছেন এখানে, কিন্তু এখানে এসে কেন ডাকছেন আমায়? আমি তো বাড়িতে ছিলাম। আর তার থেকে বড় কথা, এই রাস্তাটা আর জায়গাটা একদম ভালো নয় ঠাকুর মশাই। আপনি এইদিকে কেন এলেন, আবার এত রাতে? আমি কোনো মতে তাকে শুধু একটা কথাই বললাম, বাড়ি চলুন আগে। রাস্তায় একটা কথাও আর কেউ বলিনি। আমার বাড়ি অদ্ভুত লাগছে, আমি কিছুই টের পেলাম না। বাগানের পাশ দিয়ে যেতে যেতে ফের ফুলের দিকে চোখ গেল। তখন উগ্র একটা গন্ধ মেখে দাঁড়িয়ে আছে ফুলটা। বাতাসে দুলছে যত, ততই তার গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। খুব দূর থেকে কুকুরের ডাকটা ফের কানে এলো। প্রমথবাবু সবটা শোনার পর অবাক চোখে আমার দিকে তাকালেন শুধু। আমি হাসলাম। ভয়ের কিছু নেই, আমায় এমনিতে কিছু করতে পারতো না। একটু স্পর্শ করার চেষ্টা করে দেখলেই বুঝতে পারত। শুয়ে পড়লাম। তখনকার মুহূর্তটা ভাবছিলাম। যতই ভাবছি অবাক লাগছিল। যাত্রাটা বেশ অবাক করার মতোই ছিল বটে। ঘুমোতে তো গেলাম বটে, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। স্বপ্নে কোথায় একটা গেলাম। আমার চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী, চারদিকে অন্ধকার। অন্ধকার ভেদ করে চেপে চেপে একটা গুমোট কান্না আমার কানে এসে পৌঁছচ্ছে।
ভারী অদ্ভুত সুর। আমি চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। কে কে? সারা শব্দ নেই। অন্ধকার আমাকেও যেন ক্রমশ গ্রাস করতে লাগলো। আমি চেষ্টা করছি, কিন্তু বেরিয়ে আসতে পারছি না। সেই গুমোট কান্নাটা অবিরাম হয়ে যেতেই লাগলো আমার চারদিকে। ঠিক তখনই দরজায় শব্দ হলো। দরজায় প্রবল শব্দে আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। উঠে এলাম দরজার কাছে। ঠাকুর মশাই, অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, আপনি আপনি একটু আসুন। ঠিক তখনই দূরে একটা চিৎকার শুনতে পেলাম। ভীত হয়ে কেউ চিৎকার করছে। আমি প্রমথবাবুর সাথে ছুটে গেলাম। উনি আমায় প্রভাতের সন্তানদের ঘরে নিয়ে গেলেন। লণ্ঠন আছে, কিন্তু ঘরটা তবুও কেমন যেন অন্ধকার। দুটো বাচ্চা তাদের ঠাকুমার জেঠিমাকে জাপটে ধরে চিৎকার করেই যাচ্ছে। ও আমাদের মেরে ফেলবে, ওকে যেতে বলো, ওকে যেতে বলো, ও আমাদের মেরে ফেলবে, মেরে ফেলবে, ওকে যেতে বলো। ও ও ও আমাদের মেরে ফেলবে, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। দুজনেই খুব কাঁদছে আর চিৎকার করছে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলছে না। এই ও যে কে সেটাই বোঝা মুশকিল। বাকিরা বারবার বলে চলেছে, কে কাকে যেতে বলবো? কেউ তো নেই এখানে, কেউ নেই তো এখানে। দেখ দেখ, সত্যি কেউ নেই তো এখানে, সত্যি দেখ, সত্যি কেউ নেই এখানে, দেখ। ওরা চিৎকার করেই যাচ্ছে একসাথে। না, আছে, ওই তো, ওই তো, ওকে যেতে বলো, ওকে যেতে বলো। ওকে ওকে চলে যেতে বলে দাও। কি ভয়ঙ্কর, ও আমাদের মেরে ফেলবে। আমি দুজনের কাছে গেলাম, হাঁটু মুড়ে বসলাম। চোখ বন্ধ করে আছে ওরা। আমি দুজনের হাত দুটো ধরলাম, তারপর মন্ত্র পড়ে ওদের উপর থেকে নিচ অব্দি ফুঁ দিলাম। তাকাও আমার দিকে, দেখো এবার কেউ নেই। তাকাও। ওরা আমার দিকে তাকিয়ে আছে। ওদের মুখে চোখে ভয়টা এখন আর নেই, বরং একটা বিহ্বল ভাব। আমি আবার বললাম, কি কেউ আছে? নেই, নেই, কিন্তু ছিল। প্রভাতী বলে উঠল। ওদের ভাই বোন দুজনকে আমি আমার সাথে নিয়ে এলাম। এবার আমায় বলো তো, কি দেখেছ? ওদের কথা শুনে আমার নিজেরও একটু ভয় লাগলো। ওরা যা বলল সেটা তোমাদের সংক্ষেপে বলি। দেবদূত আর প্রভাতী দুজনেই ঘুমিয়েছিল। ওদের ঠাকুমা ওদের সাথে ঘুমোয়। ওদের দুজনের রাতে উঠে বাথরুম করার অভ্যেস আছে। ওদের ঠাকুমা দুজনকেই সেখানে নিয়ে গেছিলেন। ওরা দুজন ঘরে এসে শোয়, কিন্তু ঠাকুমা একটু বাইরে থাকেন বারান্দায়। চারিদিকে বেশ থমথমে পরিবেশ। দুই ভাই বোন আধঘুম অবস্থায় দু একটা গল্প করছে। ঘরের লণ্ঠনে তেল কম থাকায় নিভু নিভু করে জ্বলছে। ঠিক এমন সময় একটা শব্দ পেয়ে ভাবলো ঠাকুমা এসেছে। দরজা দিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখে চমকে গেল ওরা। আবছা অন্ধকারে আলো মাখানো ঘরের ভিতরে প্রবেশ করছে এক অদ্ভুত মূর্তি। তার শরীর পোড়া, একটা হাত খুলে যাওয়া, একটা চোখ নেই। কেমন খুলে পড়ছে শরীরের মাংস, ঘরময় ছড়িয়ে পড়েছে আষ্টে গন্ধ। ওরা ভয়ে সিঁটিয়ে গেল। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, নড়ার অব্দি শক্তি নেই। শরীর যেন অবশ, চোখের পলকও পড়ছে না। বুকের দ্রুত ওঠানামা হচ্ছে। গন্ধে মাথাটা ভন ভন করছে, সারা শরীর ঘামে একাকার। সেই ভয়ঙ্কর মূর্তি যত সামনে আসছে ততই তার শরীরের দুর্গন্ধ আর একটা উগ্র ফুলের মতো গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে গা গুলিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। সে যত হাঁটছে ততই তার শরীর থেকে পুড়ে যাওয়া মাংস আর পুড়ে যাওয়া চুল মেঝেতে পড়ছে।
কেমন ফ্যাকাশে একটা কণ্ঠে সে বলে উঠল, আয় 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 আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোরা আমার কাছে থাকবি, আমি তোদের নিয়ে যাব। আয়, ভয় পাস না, আয় তোরা, ভয় পাস না, আয়। খুব সামনে এসে 2 হাত বাড়িয়ে দিল ওদের দিকে। একটা স্পর্শ লাগলো ওদের শরীরে। শরীরটা কেমন যেন করে উঠল। এত গরম একটা শরীর, যেন আগুনের কুণ্ডলি থেকে উঠে এসেছে কোনো মৃতদেহ। যেন ওদের গায়ের সাথে এমন স্পর্শ থাকলে ওদেরও শরীর পুড়ে যাবে। আয়, আমি তোদের নিয়ে যাব। আয়, ভয় পাস না, আয়। আর তখনই ওরা চিৎকার করে উঠেছিল। অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেদ করে সারা বাড়ি থেকে গ্রাম ছড়িয়ে গিয়েছিল চিৎকারটা। গ্রামের বেশ কয়েকজন উঠে চলে এসেছিল এমন চিৎকার শুনে। কাজের লোকেরাও ভিড় করেছিল। সব শুনে আমি ওদের দুজনের হাতে 2টো তাবিজ পরিয়ে দিলাম। ওদের বিছানায় বসিয়ে দিলাম। আর ভয় পাবে না, আর কেউ তোমাদের কাছে আসতে পারবে না। কিন্তু ওদের ভয় কমবে না খুব সহজে। ভীত কণ্ঠে বলে উঠল দেবদূত, আমি জানি আমার বাবাও এমন একটা মানুষ দেখতে পায়। প্রভাতেই আমার দিকে তাকালো। ও কে গো ঠাকুর মশাই? বাচ্চা দুটোর মাথায় হাত রাখলাম। ও যেই হোক, আমি তাকে শাস্তি দেব। তোমাদের এমন ভয় দেখানোর জন্য আমি তাকে ঠিক কঠিন কোনো শাস্তি দেব। জানো তো, সবাই বলে আমার মা এসেছে ওইভাবে। মায়েরা কখনো সন্তানকে ভয় দেখায় না দেবদূত। বাবা, তুমি ভেবো না, আমি আছি এই বাড়িতে। আচ্ছা, তুমি কি অনেক বড় শক্তিমান, ওই শিব ঠাকুরের মতো? শিব ঠাকুরের শক্তি তুমি জানো নাকি দেবদূত? হ্যাঁ, মা গল্প করতো। বলেই 2 হাত দুদিকে বাড়িয়ে একটা লম্বা আকার দেখিয়ে বলে উঠল, ইয়া বড় একটা ত্রিশূল আছে তার। ওই ত্রিশূল দিয়ে কত অসুরকে মেরে ফেলতো। হ্যাঁ দেবদূত, তুমি ঠিক জানো। তবে আমার তো ত্রিশূল নেই বাবা। প্রভাতী আমার হাতটা ধরে বলল, কিন্তু শক্তি আছে, আমি জানি। প্রভাতীর কথাতে এক গভীর বিশ্বাস লক্ষ্য করলাম। শিশু মন শুভ শক্তি আর অশুভ শক্তির ফারাক বোঝে। কত সহজে কত গভীর কথা বলল প্রভাতী। আমি ওদের বললাম, হ্যাঁ, শক্তি সবারই থাকে। শিব ঠাকুরের উপরে বিশ্বাস রাখবে, দেখবে তোমাদেরও শক্তি হবে। ওরা তো দেখছি নিতান্ত হেসে গল্প করছে। দরজা ঠেলে এসে ঢুকলেন প্রমথবাবু। তারপর তাকালেন ওদের দিকে। কিরে, তোদের আর ভয় লাগছে না? দুজনে আমায় দুদিক থেকে ধরে ফেলল। ভূতকে বলে দেব আমাদের ঠাকুর মশাই আছে, আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা ভূতকে বলে দেব আমাদের ঠাকুর মশাই আছে, আমাদের কিচ্ছুটি হবে না। প্রমথবাবুও বসলেন। একে একে বাড়ির সকলে এলেন। ভাবতেই পারেনি দুজনে এত সহজে সবটা ভুলে যেতে পারবে। কিন্তু আর দেরি করা যাবে না, কালই কিছু করতে হবে। আজ আমি এমনিতেও ভেবে নিয়েছি কাল ঠিক কি করব। সবাই যাওয়ার পর প্রমথবাবু থেকে গেলেন। আর রাতও নেই, কাজে ঘুম আসার কোনো ইচ্ছেই নেই আর। আচ্ছা প্রমথবাবু, প্রথমে কেমন উৎপাত হয়েছিল বাড়িতে? প্রভাত বাড়িতে এমন ভয় পাওয়ার আগেই কিছু ঘটনা ঘটেছিল সারা বাড়ি জুড়ে। প্রথম দিন বেশ রাতের দিকে সবার ঘুম ভেঙে গেল। চারিদিকে মনে হলো কেউ যেন ঢিল ছুঁড়ছে। নিচতলার দেওয়ালে সেটা হালকা শোনা গেল। ওপরের ঘরে টিনের চালে দুমদাম শব্দ। যাদের ঘর অন্ধকার ছিল তাদের তো আরো বেশি ভয় লেগেছিল। সারা বাড়ির মহিলারা চিৎকার করে উঠেছিল। সমস্ত আলো নিভে যেতে লাগলো। বারান্দার যতগুলো লণ্ঠন ছিল ঢিল লেগে ভেঙে যেতে লাগলো।
চিমনি ভেঙে যাওয়ার শব্দ হতে লাগলো চারিদিকে, দমকা বাতাস লেগে ঘরের সব আলো এইভাবে নিভে গেল। দরজা খুলে ঘরে এত বাতাস ঢুকতে লাগলো যে সমস্ত কিছু উল্টে যেতে লাগলো। কে কাকে বাঁচাবে, কে কোথায় লুকোবে, কেউ কিচ্ছু বুঝতে পারলো না। চারিদিক থেকে শুধুই আর্ত চিৎকার আর কান্না। গ্রামের লোক একটা সময় চিৎকার শুনে সকলে মিলে ছুটে এলো। অবাক করার ব্যাপার হলো, কারোর উপস্থিতি বাড়ির কোথাও টের পাওয়া যায়নি। এমনকি এতগুলো ঢিল ছোঁড়ার কোনো চিহ্নই নেই, অর্থাৎ কোনো পাথর কিংবা শক্ত মাটি কিছুই নেই। অথচ চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা চিমনি, লণ্ঠন আর আসবাবপত্র। সবকিছু আমাদের স্তম্ভিত করে দিয়েছিল। আর সেই রাতে কি হলো জানেন? কি হলো? একটা একটা অদ্ভুত সুন্দর কিন্তু তীব্র গন্ধ সারা বাড়িময় ঘুরে বেড়াতে লাগলো। আমরা বুঝতে পারলাম না কিসের গন্ধ এটা। আলো নিয়ে সারা বাগান বাড়ি খুঁজে অবশেষে দেখলাম সেই ফুলটা ফুটে আছে, রক্ত সবরী, মাঝখানটা যার রক্তের মতোই লাল, যার উগ্র গন্ধটা ছড়িয়ে পড়েছে সারা বাড়িতে। চাঁদের আলোয় কি অদ্ভুত লাগছিল তার প্রথম রূপটা। অবাক লাগছিল বটে নতুন এরকম একটা ফুল দেখে। কথা বলতে বলতেই ভোর হয়ে গেল। আমি আর না ঘুমিয়ে স্নান আহ্নিক সারতে চলে গেলাম। সকাল থেকেই তৈরি হওয়ার একটা ব্যাপার ছিল, বাড়ির বাকিদেরও সেইভাবেই বলা ছিল। যজ্ঞের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত আয়োজন, তবে খুব সাবধানে আর লুকিয়ে করতে হয়েছে সবটা, যাতে অন্তত এই বাড়ির গণ্ডির ভিতরে থাকা সেই অশরীরী কিছুতেই না টের পায়। আজকের দিনটা একটু বেশি কুয়াশা। বৃষ্টি হয়ে গেল সকালে এক পশলা। পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘগুলো কেমন ভেঙে পড়ল বৃষ্টি হয়ে। ঝর্ণার স্রোত বেড়ে গেল। চারিদিকে একটা ভেজা ভেজা আবহাওয়া। তারপর থেকেই আকাশটা পরিষ্কার হয়নি আর। বড্ড শীত লাগছে। দোতলার বারান্দায় অনেকক্ষণ বসে হুঁকো টানতে টানতে তাকিয়ে রইলাম বাইরের দিকে। কখনো আবার ঝিরঝিরি বৃষ্টি ঝরে পড়তে লাগলো। রাত অনেক হতে লাগলো। ততক্ষণে আকাশে আর বৃষ্টি নেই, কিন্তু আকাশ কালো অন্ধকার, তারার দেখা নেই। কখনো চাঁদটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা আবার গিলে ফেলছে কালো মেঘগুলো। বড্ড বাতাস দিচ্ছে চারিদিকে। এই শীতে প্রায় সবাই কাবু। কাজেই একটু রাত হতেই চারিদিক নিস্তব্ধ হয়ে উঠতে লাগলো। কোথাও তেমন লোকজনের আওয়াজ নেই। আমরা এসে বসলাম বাড়ির পিছনের জঙ্গলে। ধনির আগুন জ্বালানো হয়েছে। চারিদিক গাছপালায় ভর্তি বলে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। বাড়ির সবাই আছে এখানে। বাড়ির ভিতর কাউকে থাকতে দিইনি। তারপর সবাইকে গাত্রবন্ধন করে দিয়ে একটা সুরক্ষা বলয়ের ভিতরে রেখে আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি। এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে না হলে। পিছনে খাদের ভিতর থেকে রি রি শব্দ ভেসে আসছে। মাথার উপর কোথাও পেঁচা ডাকছে। দূরে বন থেকে শেয়ালের ডাক আসছে। বনের ভিতরে শুকনো পাতার উপর কেউ যেন হেঁটে চলে, এমনই শব্দ আসতে লাগলো খসখস করে। একটা কালো বিড়াল আচমকা সামনে দিয়ে ছুটে উধাও হলো। তারই ম্যাও ম্যাও স্বরটা কিছুক্ষণ ধরে কানে আসতে লাগলো। যজ্ঞের আগুনে অবশেষে যখন আমি সেই রক্ত সবরী গাছের একটা পাতা দিলাম, তখনই চারিদিকটা কেমন যেন হয়ে উঠল। চারিদিকে অন্ধকার জাগিয়ে তুলল একটা চাপা কান্নায়। প্রত্যেকের মুখ শুকিয়ে গেল। আমি যজ্ঞের মন্ত্র উচ্চারণ করেই চলেছি। যেটুকু আলো আছে তাতে চারিদিকে চোখ রেখেও কিছুই দেখতে পেলাম না। এদিকে পাতা পুড়ে যেতে থাকলে কেমন একটা বিকট গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। কান্নাটা
আরো জোরে হতে লাগলো। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, সামনে না এলে তোর দুর্দশা নেমে আসবে। বলেই যজ্ঞের আগুনে সংগৃহীত একটি রক্ত সবরি ফুলের লাল রঙের একটু অংশ দিলাম। এবারে আবহাওয়া আরো ভয়ানক। চারিদিক বাতাসে ভরে উঠল, গাছপালা ভেঙে চুরে যাওয়ার মতো শব্দ হতে লাগলো। আরো অন্ধকার আর কুয়াশা চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। আর অবশেষে আমার সামনে বিকট একটা রূপ দেখতে পেলাম। একটা পুড়ে যাওয়া শরীরের মাংসপিণ্ড খুলে খুলে যাওয়া, একটা চোখ নেই। সামনে দাঁড়িয়ে সে ফুঁপিয়ে যেতে লাগলো প্রবল আক্রোশে। তার রাগী সেই ফোঁপানো শব্দটা চারিদিকে ধ্বনিত হতে লাগলো ভয়ঙ্কর ভাবে। সবার মধ্যেই একটা গোলমাল শুরু হলো ভয়ের। আমি পিছনে তাকালাম। ভয় পাবে না, কেউ বেরোবে না দাগের বাইরে বলেই উঠে দাঁড়ালাম। তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস? আজ এই মুহূর্তে এখান থেকে চিরতরে চলে যা, না হলে আমি তোকে বন্দি করে রাখবো সারা জীবনের মতো। পিছনে বসে থাকা প্রভাত এবারে চিৎকার করে উঠল, এই এই আসে, এই সেই। বাচ্চা দুটো বলে উঠল ভয়। হ্যাঁ, ওকেই আমাদের ভয় লাগে। খুব ভয় করে, খুব। আমি পরিষ্কার বুঝতে পারলাম এ কোনো সাধারণ প্রেত নয়, বরং এ এক ভয়ঙ্কর মায়া পিশাচিনী। এই আমাকে প্রমথবাবুর রূপ ধরে দেখা দিয়েছিল আগের দিন রাতে। আর এই এমন বিকট রূপ ধরে ভয় দেখায় প্রভাত ও তার সন্তানদের। আমি তার দিকে তাকালাম। তুই এদের সুখের সংসার থেকে চলে যা, এই বলে আমি মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম সেই ভয়ঙ্কর বিকট দর্শনধারী মায়া পিশাচিনীর দিকে। সঙ্গে সঙ্গে একটা প্রবল ঘূর্ণিঝড় উঠল, একটা ছোট্ট বলয় তৈরি করে। আমি আগেই প্রমথর পরিবারের সকলকে নিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করেছিলাম। কাজেই সেই ঘূর্ণিঝড় আঘাত করতে পারল না আমাদের কাউকেই। এরপর আমি সেই রক্ত সবরি গাছে আগুন লাগিয়ে দিতেই এক প্রবল আর্তনাদ শুরু করলো সেই ভয়ঙ্কর পিশাচিনী। ক্রমে শূন্যে মিলিয়ে গেল সে। গাছটাও নিমেষে ছাই হয়ে গেল এবং যাবতীয় অস্বস্তিকর সেই তীব্র গন্ধ দূর হলো। ঠিক এমন সময় এক পবিত্র আত্মার অস্তিত্ব অনুভব করলাম। কালো মেঘ সরে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখা দিল আকাশে। চাঁদের আলোয় একটা হালকা অবয়ব দৃশ্যমান হলো সকলের চোখের সামনে। প্রভাত অস্ফুট স্বরে বলে উঠল, কনকলতা। দেখা দেখি প্রভাতী আর দেবদূত বলে উঠল, মা, মা! ধীরে ধীরে কথা বলে উঠল সেই অবয়ব। আমার আত্মাকে ওই পিশাচের বশ থেকে মুক্ত করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ঠাকুরমশাই। কিন্তু যে কষ্ট নিয়ে মরেছি সে কষ্টের কি কোনো মুক্তি আছে? সুখে যে আমিও সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী যে তা আমায় করতে দেয়নি। মানে? আমি বেশ অবাক হয়ে বলে উঠলাম। চারিদিক বেশ শান্ত, কেবল ঝিঁঝিগুলো ডেকে উঠল। অশরীরী ভাবাতুর হয়ে উঠল। সে যা বলল, প্রভাতের স্ত্রী কনকলতা আসলে সে। দুটো সন্তান নিয়ে এই বাড়িতে তার সুখেরই সংসার, কিন্তু স্বামী প্রভাতের অতিরিক্ত রাগের কারণে কখনো কখনো তাদের ঝগড়া লেগে যেত ভালো মতো। তাদের ঘরের বাইরে এটা যেত না অবশ্য। বাড়ির লোককে তারা কেন, আর সবাই সমীহ করে চলে। কাজেই বন্ধ ঘরের ভিতরেই ঝগড়া চলে। আর তাদের সন্তানরাও ঠাকুমার ঘরে থাকে বলে তারাও কিছু কখনো বোঝে না। সেদিনও এমন কোনো বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এদিকে কদিন ধরেই জ্বর চলছে কনকের। দরজা আটকে দিয়ে প্রভাত বলে উঠল বেশ রাতের দিকে এসে, তুমি ওই কাজের লোকটাকে উপরে নিয়ে এসছো কেন? কনকলতা উঠে দাঁড়ালো শক্তিহীন অবস্থায়।
আমি ওই ব্যাগটাকে নামিয়ে নিতে পারতাম নিচে। বাড়ির আরো লোক ছিল? ব্যস্ত ছিল কাজে। আমায় ডাকতে কনক, কিন্তু একটা বাইরের যুবককে কেন ওপরে আনবে? আমার তখনই দেখে মাথায় রক্ত উঠে গেছিল। আমি কি তার সাথে পীড়িত করেছি বলে তোমার ধারণা? কি এত বড় কথা? একটু রাগ দেখিয়েই বলে উঠেছিল কনকলতা। সেই রাগটা সহ্য করতে পারেনি প্রভাত, তাকে ধরে ঠেলে দিয়েছিল। দুর্বল কনকলতা গিয়ে পড়েছিল কাঠের সিন্দুকে। ওর মাথাটা সজোরে লাগে সিন্দুকের উপর। প্রভাত কিছু বোঝার আগেই ছটফট করে মরে যায় কনকলতা। প্রভাত আসলে এইভাবে ওকে আঘাত দিতে চায়নি। আচমকা নিজের রাগের জন্য এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে সে ভাবতেই পারেনি। তবে পরক্ষণেই শাস্তি পাওয়ার ব্যাপারটা মাথায় আসে, আর কনকলতার মাথার রক্ত মুছে ওকে শুইয়ে দেয়। তারপর বানিয়ে বলে যে ওর মৃত্যু হয়েছে জ্বরের কারণে। সব চাইতে বড় ভুল ঘটল তার উপরে। অপমৃত্যু ঘটলে সেই শ্রাদ্ধ করা হয় 3 দিন পর, আর এই বাড়িতে সেটা করা হয়নি। যেহেতু প্রভাত ব্যাপারটা কাউকে জানতে দেয়নি, সেহেতু সেই শ্রাদ্ধ হয়েছে সাধারণ শ্রাদ্ধের মতোই। অন্তিম সৎকার সঠিকভাবে হয়নি। কনকলতা নিজের লাগানো সেই ফুল গাছে এসে জায়গা করে নিল, কিন্তু কনকলতার মারা যাওয়ার পর সেই গাছের যত্ন নেওয়া হয়নি অনেক দিন। আর ওই বিশেষ গাছটি যত্ন না নিলে পিশাচ বাসা বাঁধে সেই গাছে। এই ক্ষেত্রেও তাই হলো। সৎকার ঠিকমতো না পাবার কারণেই ফিরে এসেছে কনকলতা। কারণ ঠিক মতো সৎকার না হলে আত্মার কষ্ট হয়, আর কনকলতার সেই অতৃপ্ত আত্মার দখল নেয় ওই রক্ত সবরী গাছে বসবাসকারী সেই পিশাচিনী। পিশাচের হাতে বন্দি অবস্থায় কনকলতা বারবার ইঙ্গিত দিয়েছিল প্রভাতকে তার অপঘাতে মৃত্যুর যেন যথাযথ সৎকার হয় সেই বিষয়ে, কিন্তু প্রভাত কাউকে সেটা জানতে দেয়নি তার মুখোমুখি হবার পরেও, শুধু নিজের শাস্তির ভয়ে। কনকলতার অভিমান, ক্ষোভ আর যন্ত্রণা ক্রমশ শক্তিশালী করে তুলতে থাকে পিশাচিনীকে। সে ক্রমশ মায়া পিশাচিনীতে পরিণত হয়, আর তাই এতদিন ওকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। আমি সবটা শুনে তাকালাম প্রভাতের দিকে। ওর চোখে মুখে অপরাধ বোধ। তাকিয়ে আছে সবাই ওর দিকে। ও ছুটে এসে পড়ল অশরীরীর সামনে। আমায় মাফ করে দাও কনক, আমি তোমার সন্তানদের সঠিকভাবে মানুষ করব। কথা দিচ্ছি তোমাকে আর তোমার স্মৃতি নিয়ে আজীবন কাটিয়ে দেব, আর ওদের কখনো কষ্ট পেতে দেব না। আমি তোমায় ভালোবাসি বলেই এত ভয় হতো তোমায় নিয়ে। তবে এটাও ভাবতে হতো যে তুমি খারাপ কোনো মেয়ে না। আমি আসলে রাগে অন্ধ হয়ে থাকতাম। কনক কনক, আমি আর কখনো কাউকে রাগ দেখাবো না। রাগ যে মানুষের এত বড় শত্রু সেটা আমি উপলব্ধি করেছি কনক। তুমি চলে যাবার পর প্রতিটা মুহূর্তে অপরাধ বোধ আর একাকিত্ব আমার শেষ করে দিয়েছে। কনক, এবারে আমি তোমার যথাযথভাবে অন্তিম সৎকার আবার করব। আমায় তুমি ক্ষমা করে দাও কনকলতা, আমায় তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দীর্ঘদিন ধরে জমে থাকা কথাগুলো বলে ফেলে হাউ হাউ করে কাঁদতে লাগলো প্রভাত। আমি তাকিয়ে দেখলাম কনকলতার দিকে। ওর চোখে মুখে একটা করুণ ভাব। ভালোবাসে ও প্রভাতকে। এই লোকটাই ওর অনেক যত্ন করত, ভালোবাসত। একটা রাগ আজ দুজনকে আলাদা করে দিল। কনকলতা তাকালো নিজের সন্তানদের দিকে। ওদের দেখে রেখো তুমি। এই বলে অবয়বটা ক্রমশ মিলিয়ে গেল বাতাসে। প্রভাতী আর দেবদূত তাকিয়ে রইল সেই দিকে। কনকের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ নিয়ম মাফিক সম্পন্ন করলাম। আস্তে আস্তে সবটা শান্ত হলো।
আরো 2 দিন পর আমি ফিরছি পাহাড়ের চড়াই উতরাই ধরে। প্রমথবাবু আমায় নিয়ে গরুর গাড়িতে উঠলেন স্টেশন অব্দি পৌঁছে দেবেন বলে। গাড়িতে ওঠার আগে ছুটে এলো বাবার সাথে প্রভাতী আর দেবদূত। প্রভাতী হাতটা ধরে বলে উঠল, তুমি খুব ভালো, আবার এসো কিন্তু আমাদের বাড়ি। দেবদূত আমায় জড়িয়ে ধরে বলে উঠল, তুমি আবার আসবে তো? আমাদের গল্প শোনাবে তো ঠাকুর মশাই? আমার চোখ দিয়ে জল এলো ওদের ছেড়ে আসতে। 2টো মূল্যবান রুদ্রাক্ষ দিলাম ওদের হাতে। ঠাকুর ডাকলে নিশ্চয়ই আবার কখনো ফিরে আসব। তোমরা খুব ভালো থেকো, বড়দের কথা শুনে চলো। আর এই নাও, এটা তোমাদের উপহার। তারপর প্রভাতকে বলে উঠলাম, ওদেরকে মানুষের মতো মানুষ করো। প্রভাত নমস্কার করল। পিছনে বাড়ির সকলে। আমার গাড়িটা এগিয়ে চলেছে বক্সারের পথ ধরে। ক্রমশ পিছনে সরে যাচ্ছে গ্রামটা, বড় বাড়িটা, আর প্রভাতী দেবদূতকে নিয়ে দাঁড়ানো মানুষগুলো। আমি আকাশের দিকে তাকালাম। সেই আকাশ নীল, পরিষ্কার নীল। আকাশে ভেসে চলা শুভ্র মেঘের মাঝে মনে হলো একটা মেয়ের আদল ফুটে উঠল। মুখে একটা মিষ্টি হাসি নিয়ে সে যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদুস্বরে বলে উঠলাম, ভালো থেকো কনকলতা। সত্যি একটা অসাধারণ ঘটনা শুনবার পর চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ আমরা। ঠাকুর মশাইয়ের কাছে মন কেমন করা এই অভিজ্ঞতা শুনে আমাদের মনটা সিক্ত হয়েছিল। দুজনে চুপচাপ বাড়ির পথ ধরলাম। নীল আকাশে তখন পূর্ণিমার চাঁদ ঝকঝক করছে। সেই মায়াবী আলোয় মন ভরে গেল। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখক সমীর সরকারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত শবরীর মায়া। গল্প পাঠে অভিক সাহা ও ইন্দ্রনীল ভাদুড়ী। ঠাকুর মশাইয়ের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুড়ী। অন্যান্য চরিত্রে সঞ্চিতা, অভিক, লিও, প্রাহী, দীপম, সৌরভ, অধ্যায়, দেবস্মিতা ও উমা। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।